মনের মানুষ উপন্যাসের তৃতীয় পর্ব। লালুর স্ত্রী গোলাপীর মতামতের কোনো প্রশ্নই নেই। তার স্বামীর এখানে থাকা বা না থাকার যে কি তফাৎ তা যেন তার মাথাতেই ঢোকে না। বেচারি দুর্বল মস্তিষ্ক নিয়ে জন্মেছে। যখনই সে কিছু বুঝতে পারে না, সে অসহায়ভাবে তাকিয়ে থাকে। তারপর তার মুখে ফুটে ওঠে ভয়ের ছাপ। পদ্মাবতী এ সংবাদ শুনে আঁতকে ওঠে। অনেক দিন ধরেই তার মনে মনে এরকম একটা আশঙ্কা ছিল। লালুর বাবা মাধব কর যৌবন বয়সে সাধু সন্ন্যাসীদের দিকে ঝুঁকেছিলেন। হিন্দু পল্লীর শ্মশান স্থানের মাঝে মাঝে ভ্রাম্যমান সাধুরা আস্তানা গড়ে। সেই সাধুদের কাছে বসে থাকতেন মাধব। সাধুদের অলৌকিক শক্তি সম্পর্কে ছিল তার খুব কৌতূহল। সাধুদের পদসেবা করে উনি সেই রকম কিছু শিখতে চাইতেন। একদিন তিনি উধাও হয়ে গেলেন। কোনো সাধুর সঙ্গ নিয়েছিলেন বলেই ধরে নেওয়া হলো। স্ত্রী পুত্রের কথা চিন্তা করলেন না, সংসারের দায়িত্ব ভুলে গেলেন কিসের টানে। তার মৃত্যুর সংবাদ পাওয়া যায় 5 বছর পর। এর মধ্যে আর তিনি ঘরমুখো হননি। এক সাধুর চেলা একটা মাটির সরায় ছাই এনে বলেছিল, সেটাই তার চিতাভস্য। সেই কথা বিশ্বাস করে তাঁর সাধ্য শান্তি হয়েছিল। পদ্মাবতীর চিন্তা ছিল তার ছেলেও যেন তার স্বামীর ধারা না পায়। সেই জন্যই তিনি লালুকে কখনো জীবিকা অর্জনের জন্য তাড়না করেননি। সে নিজের মনে থাকতে চায়, থাক, ঘর না ছাড়লেই হলো। লালুর অবশ্য এ পর্যন্ত সাধু সন্ন্যাসীদের প্রতি তেমন কিছু ঝোঁক দেখা যায়নি। এবার সে অত দূর যাবে, যদি না ফেরে। পদ্মাবতী কান্নাকাটি করলেন, কিন্তু লালু যাবেই। যাত্রার দিন পদ্মাবতী দৌড়াতে দৌড়াতে এলেন ছেলের সঙ্গে। আছড়ে পড়লেন কবিরাজ মশাইয়ের পায়ে। কবিরাজ তার কথায় বিশেষ কান দিলেন না। খানিকটা ধমক দিয়েই বললেন, শোনো বাছা, ছেলের বয়স ঢের হয়েছে। এত বড় ছেলে তার বাপ মায়ের ইচ্ছাতেই চালিত হয় না। নিজের ভালো মন্দ বুঝে নেয়। বেশি বাধা দিলে তেরিয়া হয়ে যায়। আমার সঙ্গে যাবে, আমার সঙ্গেই ফিরে আসবে। এতে চিন্তার কি কারণ আছে? পথে অসুখ বিসুখ হলে আমিই তো আছি, ওষুধপত্তর দেব। তবে ভবিতব্যের কথা কে বলতে পারে? নিজের ঘরের বিছানায় শুয়ে সাপে কামড়েও তো মানুষের মৃত্যু হতে পারে, পারে না? সম্প্রতি গোসাইপাড়ায় এরকম একটি ঘটনা ঘটেছে। প্রতি বছরেই বর্ষার সময় এই অঞ্চলে 2-4 জনের প্রাণ যায় সাপের বিষে। ওলা ওঠায় এক একটি পল্লী সাবার হয়ে যায়। এসবই নিয়তির লেখন। শুভক্ষণে শুরু হলো যাত্রা। 4 দিক ঘেরা পালকিতে বড় গৃহিণী আর তার দাসী বীণা। গ্রামের আরও 3 জন মাতব্বর পদব্রজে, কবিরাজ মশাই ঘোড়ায়, আর পেছনে পেছনে পাহারাদার যদু ও তল্পিবাহক লালু। কয়েকখানা গ্রাম পার হবার পরেই লালুর সব কিছু অন্যরকম লাগে। বাতাসেও যেন অন্য স্বাদের। পুকুরের জল বেশি মিষ্টি মনে হয়। আকাশে মেঘের নতুন নতুন ছবি ফোটে। কয়েক মাস এক টানা গ্রীষ্মের পর এখানে মাঝে মাঝে 2-1 পশলা বৃষ্টি হয়। পুরোপুরি বর্ষা নামতে আরও কিছুদিন দেরি আছে। দূরে কোথাও যাওয়ার জন্য এটাই সঠিক সময়। রাতে অত বেশি গরম লাগে না। শীতকালটাও ভালো ঠিকই, কিন্তু শীতের সময় ঘর কোথাও পেতে হলে লেপ তোশক বহন করতে হয়। গাছতলায় কিংবা উন্মুক্ত স্থানে শোয়া যায় না। তাতে শীতল বাতাসে সান্নিপাতিক রোগ হতে পারে। প্রথম রাত্রিটি এই অভিযাত্রীর দল কাটালো এক গ্রামের চণ্ডীমণ্ডপে। নানান কার্যকারণে কিছু মানুষকে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেই হয়। সরাইখানা কিংবা রাত্রিবাসের ব্যবস্থা বেশ দুর্লভ। কোনো কোনো গৃহস্থ বাড়িতে আশ্রয় চাইলে পাওয়া যেতে পারে। অনেকেই মনে করে অতিথির সেবা পুণ্য কাজ। দল বেঁধে গেলে অবশ্য সেই সুযোগ নেওয়া হয় না। যে যার ধর্ম অনুযায়ী মন্দির বা মসজিদে চাতালেও শুয়ে থাকা যায়। চণ্ডীমণ্ডপ বা মাদ্রাসাগুলিও এজন্য উন্মুক্ত। সঙ্গে আনা হয়েছে চাল, ডাল, আলু ও লবণ। অস্থায়ী উনুনে ফুটিয়ে নেওয়া হয় ভাত। 4 জন পালকিবাহক যদু ও লালুর জন্য রান্না এক হাঁড়িতে, অন্য হাঁড়িতে কবিরাজ ও তাঁর সঙ্গীদের। লালন মানিকচাঁদকে খেতে দেয় ও দলাই মালাই করে। মানিকচাঁদের হেসরার শব্দ শুনেই বোঝা যায় সে বেশ তৃপ্তিতেই আছে। বড়গিন্নি সরাসরি কারোর সঙ্গে কথা বলেন না। তার কোনো প্রয়োজনের কথা তিনি তা জানিয়ে দেন দাসীর মারফত। রাত্রিকালে কিংবা অন্য কোনো সময় পথে বিশ্রামের জন্য থামা হইলেই বীণা নেমে আসে পালকি থেকে। ওই ঘের টোপের মধ্যে গিন্নিমার সামনে আড়ষ্ট হয়ে বসে থাকতে থাকতে সে নিশ্চিত হাঁপিয়ে ওঠে। তা একটু সুযোগ পেতেই সে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে চায়।
পালকি, বেহারা, চতুষ্টয় ও লালুর সঙ্গে সে টুকটাক গল্প করে, সাহায্য করে রান্নায়। জ্যোৎস্না রাতে গাছতলায় বসে সে লালুকে জিজ্ঞেস করে, তুমি তো গান জানো, এখন গান করতে ইচ্ছা হয় না? লালু প্রবলভাবে মাথা নাড়ে। কখনো বিনার একটু দেরি হলেই গিরিবালার তীক্ষ্ণ কণ্ঠে ডাক শোনা যায়, আরে বিনা, কোথায় গেলি? অদূরে বসে হুঁকো টানতে টানতে কবিরাজ মশাই অমনি সন্ত্রস্ত হয়ে বলে ওঠেন, বিনা, দেখ দেখ বড়গিন্নি কি চান। এই সময় নদী নালায় জল বেশি থাকে না। বর্ষার সময় যেসব মাঠ ও পায়ে চলা পথ ডুবে থাকে, এখন সেগুলি জেগে ওঠে। তবু জলপথ এড়িয়ে স্থলপথে বহরমপুরে যাবার জন্য অনেক ঘুরে ঘুরে যেতে হয়। অন্য দু একটি গ্রামে কবিরাজ মশাইয়ের কিছু আদায়পত্রের কাজ আছে। তার সঙ্গীরাও এই সুযোগে অন্য গ্রামে আত্মীয় স্বজনের কুশল সংবাদ নিয়ে যেতে চান, তাই একটু ঘুরপথ হয়। খোকসা, কুমারখালী, ছেউড়িয়া, শিলাইদহ পার হবার পর এই যাত্রীর দল এসে পৌঁছল যশোরে। লালুর এই প্রথম নগর দর্শন। সার সার পাকা বাড়ি, মাটির রাস্তার বদলে ইট বাঁধানো রাস্তা দেখে সে মোহিত হয়ে যায়। তারপরে সে ভাবে, এ সবই তো মানুষের তৈরি। তবে শহরের মানুষ আর গ্রামের মানুষ কি আলাদা? প্রকৃত আলাদা মানুষও লালু দেখতে পেল, শ্বেতাঙ্গ ও শ্বেতাঙ্গিনী। ঘোড়ায় টানা গাড়িও লালু আগে দেখেনি। সাহেব মেমদের গায়ের রং মূলোর মতন, কারুর কারুর মাথার চুল লাল। সাহেব ও মেমরা পাশাপাশি হাত ধরাধরি করে হাঁটে। তাদের হিন্দু ও মুসলমান বাড়ির মেয়েরা তো এমনভাবে পথ দিয়ে হাঁটে না। রাস্তার ধারে টিনের চালায় পরোটা আর কিসের যেন তরকারি বিক্রি হয়, ঘিয়ের গন্ধ ম ম করে। কিছু লোক সেখানেই বসে বসে খায়। সামনে কয়েকটা কুকুর জিভ বার করে জুলজুল করে তাকিয়ে থাকে। ধুলো উড়িয়ে সাহেব মেমদের জুড়ি গাড়ি চলে যায়। তখন দেশি লোকেদের পালকি একপাশে সরে দাঁড়ায়। যশোরে এক রাত্রি কাটিয়ে আবার শুরু হলো যাত্রা। এখানে দুই একজন পরামর্শ দিয়েছিল যে বহরমপুরের বদলে মুর্শিদাবাদ শহরেও যাওয়া যায়, সেখানেও গঙ্গা পাওয়া যাবে। আবার কয়েকজন সাবধান করে দিল যে মুর্শিদাবাদের নবাবী আমলের পতনের পর এখনও অরাজকতা চলছে, পথে ঘাটে দস্যু তস্করের উপদ্রব খুব বেশি। বহরমপুরের ইংরেজদের ঘাঁটি আছে, তারা আইন শৃঙ্খলা কিছুটা রক্ষা করে। এই সময় পথে আরও তীর্থযাত্রী দলের সাক্ষাৎ মেলে। দল যত ভারী হয় ততই মঙ্গল। সব বড় বড় দলেই একাধিক পাহারাদার থাকে। প্রাপ্তবয়স্ক পুরুষদেরও লাঠি ধরতে হয়। লালুকেও যদু লাঠি খেলার শিক্ষা দেয় রোজ। সন্ধ্যার সময় যাত্রা বিরতি হলে কিছুক্ষণ যদুর সঙ্গে লালুকে লাঠির পাল্লা দিতে হয়। অন্য একটি দলে ডুলিতে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এক মুমূর্ষ বৃদ্ধকে। এর গঙ্গা যাত্রা হবে। পবিত্র গঙ্গা নদীতে পা ডুবিয়ে রাখা অবস্থায় কারুর মৃত্যু হলে তার আত্মা সরাসরি স্বর্গে চলে যায়। কবিরাজ মশাই সেই রুগীর একবার নাড়ি পরীক্ষা করে দেখে এলেন। তারপর ফিরে এসে নিজের সহচরদের কাছে হাসতে হাসতে বললেন, কি দেখা আসলাম বলো তো? ওই বুড়োর এখন মৃত্যুযোগ নাই, বায়ু আর পিত প্রবল, কিন্তু আয়ু আছে অন্তত আরও 3-4 মাস। একবার গঙ্গা যাত্রা করলে তো ফিরিয়ে আনার নিয়ম নাই। ও বুড়ার সঙ্গীরা বিপদে পড়ে যাবে। 3-4 মাস বসে থাকতে হবে গঙ্গার ধারে। বৃদ্ধের দলে 4 জন রমণীও আছে, নানা বয়সের। 4 জনই ওই বৃদ্ধের ধর্মপত্নী। তাদের হাতের শাখা ও সিথির সিঁদুর আর কতদিন থাকবে তা নির্ভর করছে বৃদ্ধের আয়ুর ওপর। তারপর বাকি জীবন সহ্য করতে হবে বৈধব্যের যন্ত্রণা। মাঝে মাঝে ওই 4 রমণী কি নিয়ে যেন ঝগড়া শুরু করে। নদী নালা এড়িয়ে এড়িয়ে চললেও এক জায়গায় একটি ছোট নদী পার হইতে হলো। তবে এ নদীতে জল বেশি নেই, অল্প অল্প স্রোত আছে। আগে যদিও একবার ওপার পর্যন্ত গিয়ে ফিরে এলো। হাঁটু জল, মাঝখানটায় কোমর সমান। গিরিবালা পালকি থেকে নামলেন না। দিনের বেলা তিনি অন্য লোকেদের মুখ দেখান না। কাহারা জানালো যে গিন্নিমা সমেত তারা পালকি ওপারে নিয়ে যেতে পারবে। কবিরাজ মশাই ঠিক করলেন তিনি ঘোড়া থেকে নেমে নিজে পার হবেন, অন্যদেরও এইভাবেই যেতে হবে। লালুর ওপর ভার পড়ল মানিকচাঁদকে সে পার করাবে। সবার শেষে লালুর পালা। মানিকচাঁদ কিছুতেই জলে নামতে চায় না। তার লাগাম ধরে টানাটানি করলেও সে সিটিয়ে থাকে। অন্য দলের 2 জন লোক পেছন থেকে তাকে জোর করে ঠেলে দিল। জলে নেমেও দপাদপি করতে লাগলো মানিকচাঁদ।
ঘোড়ার মতন প্রাণীরা জলে ডুবে যায় না, তবু কেন সে এত ভয় পাচ্ছে কে জানে। মাঝ নদীতে গিয়ে মানিকচাঁদ এত লাফালাফি করতে লাগলো যে লাগামটা ধরেই রাখা শক্ত হলো লালুর পক্ষে। সে হাবুডুবু খেতে লাগলো, কিন্তু লাগাম ছাড়ল না। অন্যরা ওপারে পৌঁছে গেছে, তারা উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে। এরই মধ্যে লালু দেখল তার পাশে একজন মানুষ জলে ভাসতে ভাসতে এসে ঠেকেছে তার গায়ে। এক স্ত্রীর মৃতদেহ। বেশি বয়স নয়, 30-32 হবে। সারা মুখ ক্ষতবিক্ষত। কিভাবে মৃত্যু হয়েছে কে জানে। দাহ না করে বা কবর না দিয়ে কেউ ওকে জলে ভাসিয়ে দিয়েছে। লালু আস্তে সে রমণীকে সরিয়ে ভাসিয়ে দিল স্রোতে। অতি কষ্টে মানিকচাঁদকে অন্য পারে তোলার পর কবিরাজ মশাই লালুর পিঠ চাপড়ে দিয়ে বলল, সাবাস লালু, তোর কথা মানিকচাঁদ এত শোনে, তবু তোর সাথেও জলে নামতে চাইছিল না। তাহলে অন্য কেউ তো ওকে বাগে আনতে পারতো না। তারপরেই কবিরাজ একটু ভুরুকুচকে বললেন, তোর গাটা গরম গরম লাগছে কেন রে লালু? জ্বর হয়েছে নাকি? লালু একটু সরে গিয়ে বলল, না না কর্তা, ও কিছু না। আগের রাত থেকেই লালুর গায়ে জ্বর। সে কারুকে কিছু জানাতে চায় না। সে রাত্রে তার আরও জ্বর বাড়ল। তবু মুখ বুজে রইল লালু। তারপর বহরমপুর পৌঁছাবার যখন আর বেশি দেরি নেই, আর একদিনের পথ, তখন লালুর ধুম জ্বর। সারা শরীরে জ্বালা, পা দুর্বল হয়ে গেছে, চোখেও ঝাপসা দেখছে। তবু তার মধ্যেও হাঁটার চেষ্টা করতে করতে একসময় পড়ে গেল পথের পাশে। কবিরাজ অনেকটা এগিয়ে গিয়েছিলেন। যদুর ডাক শুনে থামলেন। পিছিয়ে এসে ঘোড়া থেকে নেমে লালুর দিকে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। তারপর একটা হাত ধরে নাড়ি দেখলেন। বললেন, জিভ বার কর। ওষুধের পেটিকা খুলে বার করলেন খোল। মকরধ্বজ ও মধু মিশিয়ে ঘষলেন খানিকক্ষণ। যদুকে বললেন, খানিকটা কলা পাতা জোগাড় কর। খোল থেকে ওষুধ চেটে চেটে খেতে হয়, কিন্তু কবিরাজের নিজস্ব খোল তো অন্যকে দেওয়া যায় না। খোলের ওষুধ একটুখানি কলা পাতায় ঢেলে বললেন, খা, চিন্তা নাই, জ্বর কমে যাবে। যদু ধরে ধরে দাঁড় করালো লালুকে। কবিরাজ তার ঘোর লাগা অবস্থা দেখে একটুক্ষণ চিন্তা করে বললেন, তুই হাঁটতে পারবি না, ঠিক আছে, তুই ঘোড়ার পিঠে ওঠ, আর বেশি পথ নাই, এইটুকু আমি হেঁটে যেতে পারবো। এই কথাতেই যেন লালুর ঘোর ভেঙে গেল। চক্ষু মেলে মাথা ঝাঁকিয়ে সে বলল, না কর্তা, আমি পারবো, হাঁটতে পারবো। কবিরাজ বললেন, পারবি? তাহলে আস্তে আস্তে আয়। একটা লাঠিতে ভর দিয়ে কোনো ক্রমে হাঁটতে লাগলো লালু। সে প্রায় কিছুই দেখতে পাচ্ছে না। হাঁটু দুমড়ে আসছে মাঝে মাঝে, তবু সে এগোচ্ছে শুধু মনের জোরে। বহরমপুরের গঙ্গার ঘাটে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। পূর্ববঙ্গের বিভিন্ন জেলা থেকে অনেক মানুষ এখানে গঙ্গা স্নানের পুণ্য অর্জন করতে আসে। তাই সেই সব যাত্রীদের জন্য এখানে বেশ কয়েকটি চালাঘর তৈরি করা হয়েছে। অবশ্যই ভাড়া লাগে। কয়েকটি দোকান ঘরও গজিয়ে উঠেছে। ভিখারি ও সুযোগ সন্ধানীও প্রচুর। স্নানের সময় কেউ কেউ তামার পয়সা জলে ছুঁড়ে দেয় মা গঙ্গার প্রতি অঞ্জলি হিসেবে। কিছু কাঙালি ছেলে সেই সব পয়সা ডুবে ডুবে তোলে। কবিরাজ মশাই সস্ত্রীক সবান্ধব একটি বড় চালাঘরে আশ্রয়ের ব্যবস্থা করলেন। বাকিরা পাশের উন্মুক্ত স্থানেই থাকবে। একটু দূরে দূরে কয়েকটি মাটির উনুন তৈরি করাই আছে, সেখানে রান্নার বন্দোবস্ত হতে পারে। কয়েকটি খাবারের দোকানও আছে। ভাত ডাল পাওয়া যায় না বটে, রুটি, ডালপুরি, হালুয়া যথেষ্ট মেলে। 3 পয়সায় মোটামুটি পেট ভরে। লালু রাত্রে কিছুই খেলো না, ঘুমোতে লাগলো অঘরে। পরদিন সকালে দেখা গেল লালুর সারা গায়ে লাল লাল গোটা বেরিয়েছে। কবিরাজ তার কাছে এসে দাঁড়িয়ে জিভ দিয়ে চুকচুক শব্দ করলেন। তারপর যদু ও পালকি বাহক কাহারদের বললেন, তোরা সরে আয়, ওকে আর ছুবি না, এ রোগ বড় ছোঁয়াচে। 2টো কাঙালি ছেলেকে ডেকে আন, আমি ওষুধ দিচ্ছি, ওরাই খাইয়ে দেবে। একটা করে পয়সা দেব, ওরাই জলটলও দেবে। স্নানের পুণ্য লগ্ন 1 ঘটিকা থেকে শুরু। ঘাটে ঠিক ঠিক করছে মানুষ। কিছু দূরে 2 মুমূর্ষু বৃদ্ধকে জলে পা ডুবিয়ে শুয়ে রাখা হয়েছে। দুপুরের পর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত চলল স্নান উৎসব। অনেক পুরুত এসেছে। তাদের মন্ত্র উচ্চারণে কার কত গলার জোর যেন তার পরীক্ষা চলছে। লালুর গায়ে একটা চাদর চাপা দিয়ে রাখা হয়েছে, তার জ্ঞান নেই। লাল লাল গুটিতে এখন তার মুখও ভরে গেছে। মধ্যরাত্রিরে যখন সকলেই ঘুমে নিথর, তখন বিনা পা টিপে টিপে আসে লালুর কাছে।
এক টুকরো ছেঁড়া কাপড় জলে ভিজিয়ে সে লালুর জড়তপ্ত কপালে পট্টি দেয়। ফিসফিস করে জিজ্ঞেস করে, কষ্ট হইতাছে খুব? 2 দিন কিছু খাওয়া নাই, ক্ষুধা পায় না? মুড়ি বাতাসা খাবা? লালুর মস্তিষ্ক এখনো অসাড়, সে উত্তর দেবে কি করে? কিছু শুনতেও পায় না। লালুর জ্বর এত বেশি যে একটু পরেই জলপট্টিটা শুকিয়ে যায়, আবার ভিজিয়ে দেয় বিনা। খানিক বাদে সে আবার নিঃশব্দে ফিরে যায়। লালুকে নিয়ে কবিরাজের দলটি খুব অসুবিধায় পড়ে গেল। স্নান সম্পন্ন হয়েছে, কয়েকটি কলসি ভর্তি না হয়েছে জল। এরপর আর অপেক্ষা করার তো কোনো মানেই হয় না। কিন্তু ছেলেটাকে ফেলে রেখেই বা যাওয়া যায় কি করে? পুরো দলটিকেই থেকে যেতে হলো আরও 2 দিন। এর মধ্যে লালুর আর জ্ঞান ফিরল না। তার পান বসন্ত হয়েছে। শুধু জল বসন্ত হলে তেমন ভয়ের কিছু হয় না, পান বসন্ত অতি মারাত্মক। এর কোনো চিকিৎসা নেই। লালুর গায়ে অনেক বেশি গুটি হয়েছে, অন্যদের এত হয় না। 3য় দিন রাত্রে লালুর গলা দিয়ে ঘর ঘর শব্দ হতে লাগলো। ভোরের দিকে সে শব্দ কিছুটা মন্থর হতে হতে থেমে গেল এক সময়। যদুরা গিয়ে কবিরাজ মশাইকে খবর দিলে তিনি দেখতে এলেন। লালুর মুখে স্পষ্ট মৃত্যুর ছায়া। শরীরের মাড়ি গুটিগুলো দগদগ করছে, কয়েকটা মাছি ভনভন করছে তার চোখের ওপর। কবিরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ছেলেটার কঠিন ভাড়া ছিল, আমি আগেই বলেছি। কিন্তু এমন বেঘোরে মৃত্যু হবে তা কে বুঝেছে? সবই নিয়তি। নিয়তি কেন বাধ্যতে? কাছের শ্মশান, কিন্তু শীতলা মায়ের দয়ায় যার প্রাণ যায় তাকে শীতলা মা ছাড়া শ্মশানে চণ্ডালেরাও সহজে ছুতে চায় না, বেশি পয়সা দিতে হয়। কবিরাজ বললেন, ছেলেটা এত দূর এলো, তবু গঙ্গা স্নানও ওর ভাগ্যে ঘটল না। যদি একবার অন্তত ডুব দিতে পারত। যদু বলল, কর্তা, ওকে না পুড়িয়ে জলে ভাসিয়ে দিলে হয় না? তাতেও যদি একটু পুণ্য হয়। কবিরাজ বললেন, প্রাণ না থাকলে আর পুণ্য কি? দে তাই দে। লালুর দেহকে জলের কাছে নিয়ে যাবে। ডাকা হলো সেই কাঙালি ছেলে দুটোকেই। তারা বলল, এমনই এমনই বসন্ত রুগীকে জলে ফেলে দিলে কোতোয়ালি থেকে তাদের ডান্ডা পেটা করা হবে। প্রচুর বুড়ো বুড়ি এখানে আসে, তাদের মধ্যে বেশ কয়েকজন অক্কা পায়। খরচের ভয়ে কিংবা অবহেলায় তাদের দাহ না করে জলে ফেলে দেওয়া হতো এতদিন। এখন কোতোয়ালি থেকে তা নিষেধ করে দেওয়া হয়েছে। জলে মরা ভাসে, তাতে স্নানার্থীদের অসুবিধে হয়। তবে কলার ভেলায় তুলে মাঝ নদীতে নিয়ে গিয়ে ভাসিয়ে দিলে আপত্তি কিছু নেই। তাদের পয়সা দিলে সে ব্যবস্থা করা যাবে। লালুর দেহ কলার ভেলায় তোলার পর কবিরাজ বললেন, কিন্তু হিন্দু ছেলের তার মুখাগ্নি হবে না? না হলে যে ওর আত্মার মুক্তি হবে না। তিনি তার এক সঙ্গীকে বললেন, ওহে দত্তজা, এই কায়স্থ ছেলেটার তো তোমাদেরই স্বজাতি, তুমি ওর মুখাগ্নি করে দাও। তখন একটা চেলা কাঠের আগুন ধরিয়ে রাঘব দত্ত সেটা লালুর মুখে ঠেসে ধরে একটু মন্ত্রও পড়ে দিল। কাঙালি ছেলেরা সাঁতারে সাঁতারে ভেলাটা মাঝ নদীতে নিয়ে গিয়ে ভাসিয়ে দিল স্রোতে। ভেলাটা দুলতে দুলতে মিলিয়ে গেল। দলের একজন সঙ্গীর মৃত্যু হলে সকলেরই মন ভারাক্রান্ত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু অপরাধবোধ হয় না। লালুর প্রতি কোনো অবহেলা তারা কখনো দেখায়নি, তার চিকিৎসারও কোনো ত্রুটি রাখেনি। আর আয়ু ফুরিয়ে গেলে আর কী বা করা যাবে? লালুকে জলে ভাসিয়ে দেবার সময় সকলেই দীর্ঘশ্বাস ফেললেন। শুধু একজন লুকিয়ে লুকিয়ে চক্ষু মুছতে লাগলো বারবার। বিনার সঙ্গে লালুর খুব বেশি বাক্য বিনিময় হয়নি। লালু ভালো করে বিনার দিকে চেয়েও দেখেনি। তার মুমূর্ষু অবস্থা বিনা যে সেবা করেছে তাও সে টের পায়নি। তবু এই শান্ত নিরীহ মানুষটি নিঃশব্দে এমনভাবে হারিয়ে গেল, এটা বিনা সহ্য করতে পারছে না। বুকটা মুচড়ে মুচড়ে উঠছে অনবরত। পালকির পর্দা একটু ফাঁক করে বিনা দেখতে লাগলো নদীর দিকে, যে নদী কোথায় ভাসিয়ে নিয়ে গেছে মানুষটিকে। কবিরাজ মশাই সদল বলে ফিরে চললেন। 4 দিন পর গ্রামে পৌঁছে লালুর মাকে দুঃসংবাদ দিতেই হলো। পদ্মাবতী এসে আছড়ে পড়লেন কবিরাজ মশাইয়ের বাড়ির উঠোনে। কবিরাজ মশাই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে দেখলেন সেই মায়ের কান্না। কি সান্ত্বনা তিনি জানাবেন? বিধবা মায়ের একমাত্র সন্তানকে কেড়ে নিয়ে ভগবানের কোন উদ্দেশ্য সাধন হয় কে জানে। ভগবানের বিচার নিয়ে তো প্রশ্ন করাও যায় না। তিনি ধীর স্বরে বললেন, বাছা, মানুষের পক্ষে যতখানি সুচিকিৎসা পাওয়া সম্ভব তা তোমার ছেলে পেয়েছে। আমি আমার ওষুধে কোনো কোনো রুগীকে যমের দরজা থেকেও ফিরিয়ে আনতে পেরেছি,
কিন্তু নিয়তির সঙ্গে তো যুদ্ধ চলে না। মা গঙ্গা তাকে গর্ভে নিয়েছে। তুমি এখন সাধ্য শান্তি করো, যাতে পরলোকে গিয়ে তোমার সন্তান শান্তি পায়। যথাসময়ে পুরোহিত এসে যথাবিহিত শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করলেন এবং ধুতি, গামছা, স্বর্ণালঙ্কার, ফল মূল, আতপ চাল দক্ষিণা নিলেন। বিধবা সর্বশান্ত হয়ে ভোজন করালেন 11 জন ব্রাহ্মণকে। তারপর লালুর নাম মুছে গেল। গ্রামের জীবন আগেকার নিয়ম মতোই চলতে লাগলো। বিধবা জননীর চোখের জলও শুকিয়ে গেল একসময়। পুত্রবধূটি কি বুঝলো আর কি বুঝলো না তা সে নিজেই জানে। দুজনেই আবার শুরু করে দিল ঘরকন্নার কাজ। তাদের তো বেঁচে থাকতে হবে।